নমস্কার বাচ্চারা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের শরীরের ভেতর যে এই লাল রঙের তরলটা সবসময় বয়ে চলেছে, সেটা আসলে কি? এটাই হলো রক্ত, আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে জরুরি একটা উপাদান। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি, আরআরবি, এসএসসি বা ডাব্লিউবিসিএস, তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। তো চলো একদম মন দিয়ে শুরু করা যাক। দেখো, আজকে আমরা ঠিক কি পড়ব। প্রথমে আমরা জানব রক্ত জিনিসটা কি, আর এর ভেতরে কি উপাদান আছে। তারপর আমরা রক্তের 3 রকম যে কণিকা আছে, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা, তাদের সঙ্গে ভালো করে পরিচয় করব। এরপর দেখব রক্ত আমাদের শরীরে ঠিক কি কাজ করে, আর কোথাও কেটে গেলে কিভাবে রক্ত পড়া নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর সবশেষে যেটা সবচেয়ে মজার আর পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেই ব্লাড গ্রুপ আর RH ফ্যাক্টরের রহস্যটা বুঝব। পুরো ক্লাসটা মন দিয়ে করবে, একটাও পয়েন্ট যেন মিস না হয়। চলো তাহলে আমাদের প্রথম অধ্যায় শুরু করা যাক। রক্ত কি? আমরা তো সবাই জানি শরীর কোথাও কেটে গেলে লাল রঙের একটা তরল বেরিয়ে আসে, কিন্তু এই রক্ত কি শুধুই একটা লাল রঙের জল, নাকি এর ভেতরে আরও অনেক কিছু লুকিয়ে আছে? চলো সেই রহস্যটাই এখন আমরা ভেদ করব। প্রথমেই যে পয়েন্টটা একদম মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো রক্ত এক বিশেষ ধরনের তরল যোগকলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। পরীক্ষায় এই লাইনটা সরাসরি তুলে প্রশ্ন দেওয়া হয়। মনে রাখবে, এর পিএইচ মাত্রা হল 7.4, অর্থাৎ এটা সামান্য ক্ষারীয়। এই মানটা কিন্তু একদম ভোলা চলবে না, খুব গুরুত্বপূর্ণ। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে তার মোট ওজনের প্রায় 7 থেকে 8% হল রক্ত। এই 3টে তথ্য থেকে একটা MCQ তোমরা পেতেই পারো, তাই ভালো করে নোট করে নাও। এবার দেখো, রক্তকে যদি আমরা একটা বিশেষ মেশিনে খুব জোরে ঘোরাই, তাহলে এটা দুটো প্রধান ভাগে ভাগ হয়ে যায়। এই ছবিটা দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। উপরের দিকে যে হালকা হলুদ রঙের তরল অংশটা দেখছো, সেটা হলো রক্তরস বা প্লাজমা, যেটা মোট রক্তের প্রায় 55%। আর নিচের দিকে যে ঘন লাল অংশটা জমে আছে, সেটা হলো রক্তকণিকা, যা বাকি 45%। এই 55 আর 45, এই দুটো সংখ্যা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে রক্তরস বা প্লাজমা, এটা কি দিয়ে তৈরি? এটা হলো রক্তের তরল অংশ। এর বেশিরভাগটাই, মানে প্রায় 90%ই হলো জল। সেই জন্যই রক্ত এত তরল। বাকি অংশের মধ্যে 7% প্রোটিন, 0.9% লবণ আর আমাদের শরীরের শক্তির উৎস মানে 0.1% গ্লুকোজ থাকে। তাহলে ভাবো তো, রক্তে যদি জলের পরিমাণ কমে যায়, তাহলে কি হতে পারে? শরীর দুর্বল হয়ে পড়বে, তাই না? এখানে একটা খুব জরুরি বিষয় আছে, যেটা নিয়ে পরীক্ষাতে প্রায় তোমাদের কনফিউজ করার চেষ্টা করা হয়। সেটা হলো প্লাজমা আর সিরামের মধ্যে পার্থক্য। ভালো করে শোনো, রক্ত জমাট বাঁধার জন্য একটা বিশেষ প্রোটিন লাগে, তার নাম ফাইব্রিনোজেন। এই প্রোটিনটা প্লাজমার মধ্যেই থাকে। যখন আমরা প্লাজমা থেকে এই ফাইব্রিনোজেনকে বের করে নিই, তখন যে স্বচ্ছ তরলটা পড়ে থাকে, সেটাই হলো সিরাম। তোমরা যখন ব্লাড টেস্ট করাও, অনেক সময় দেখবে রিপোর্টে লেখা থাকে সিরাম টেস্ট। এর মানে হলো রক্ত থেকে জমাট বাঁধার উপাদানটা সরিয়ে নিয়ে বাকি তরলটা পরীক্ষা করা হয়েছে। এই পার্থক্যটা অবশ্যই মনে রাখবে। চলো এবার আমরা রক্তকণিকার প্রথম ভাগ, অর্থাৎ লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলস, সংক্ষেপে আরবিসি নিয়ে আলোচনা করব। এটা আমাদের রক্তের সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে বেশি পরিমাণে থাকা কণিকা। চলো এবার আমরা লোহিত রক্তকণিকার জীবন কাহিনীটা একটু দেখে নিই। এর জন্ম হয় আমাদের হাড়ের ভেতরের লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারোতে। এর একটা বিশেষ অবতল বা বাইকনকেভ চেহারা হয়, মানে দুদিক থেকেই চাপা, অনেকটা ডোনাটের মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পরিণত অবস্থায় এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না? যাতে সে আরও বেশি অক্সিজেন বয়ে নিয়ে যেতে পারে। তবে দুটো প্রাণী আছে যারা এই নিয়ম মানে না, উট আর লামা। এদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে। এটা পরীক্ষায় খুব আসে, স্টার মার্ক করে রাখো। একটা আরবিসি আমাদের শরীরে প্রায় 120 দিন বেঁচে থাকে, আর শেষে যখন বুড়ো হয়ে যায়, তখন যকৃৎ আর প্লীহাতে গিয়ে ধ্বংস হয়ে যায়। এর জীবনের প্রত্যেকটা ধাপ থেকেই কিন্তু একটা করে MCQ প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন সবার মনেই আসে, রক্তের রং এত টকটকে লাল কেন? এর কারণ হলো এক বিশেষ প্রোটিন,
যার নাম হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো জিনিস পাবো, হিম যেটা হলো আয়রন বা লোহাযুক্ত একটা যৌগ, আর গ্লোবেন যেটা একটা প্রোটিন। এই হিম অংশে লোহা থাকার কারণেই রক্তের রং লাল হয়। সোজা কথায় বললে আমাদের রক্তে লোহা আছে বলেই তার রং লাল। তাহলে বোঝাই যাচ্ছে এই হিমোগ্লোবিন আমাদের জন্য কতটা জরুরি। যখন শরীরে এই হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায়, অর্থাৎ রক্তে আয়রনের ঘাটতি হয়, তখন একটা খুব পরিচিত রোগ হয় যার নাম অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এর ফলে শরীর খুব দুর্বল লাগে, মাথা ঘোরে আর চেহারা ফ্যাকাশে হয়ে যায়। মনে রাখবে, অ্যানিমিয়ার মূল কারণ হল হিমোগ্লোবিনের অভাব। পরীক্ষায় এটা খুব কমন একটা প্রশ্ন। বেশ, এবার আমরা বাকি দুটো রক্তকণিকা নিয়ে জানব, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলস WBC এবং অণুচক্রিকা বা প্লেটলেটস। এদেরকে বলা যেতে পারে আমাদের শরীরের সৈনিক আর ডাক্তার, কারণ এরা আমাদের শরীরকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে। এবার আসি আমাদের দেহের সৈনিক অর্থাৎ শ্বেত রক্তকণিকার কথায়। এদেরকে লিউকোসাইটসও বলা হয়। এরা তৈরি হয় অস্থিমজ্জা আর লিম্ফ নোডে। এদের জীবনকাল আরবিসির থেকে অনেক কম, মাত্র ১৩ থেকে ২০ দিন। সবচেয়ে বড় পার্থক্য হল আরবিসির নিউক্লিয়াস ছিল না, কিন্তু WBCর নিউক্লিয়াস আছে। কেন আছে? কারণ এই নিউক্লিয়াসটাই হল এদের ব্রেইন। এর সাহায্যেই এরা শরীরে ঢোকা জীবাণুদের চিনতে পারে আর তাদের বিরুদ্ধে লড়াই করার কৌশল তৈরি করে। তাই এদের প্রধান কাজ হল রোগ প্রতিরোধ করা। এক কথায় এরা আমাদের শরীরের বডিগার্ড। আমাদের রক্তে লোহিত আর শ্বেত রক্তকণিকার সংখ্যার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। অনুপাতটা হল ৬০০:১, অর্থাৎ প্রতি ৬০০টা লোহিত রক্তকণিকার জন্য মাত্র একটা শ্বেত রক্তকণিকা থাকে। কেন এমন? কারণ আমাদের শরীরে প্রতিটা কোষে প্রতি মুহূর্তে অক্সিজেন দরকার, তাই আরবিসির সংখ্যা অনেক বেশি হতে হয়। আর সৈনিকদের মানে WBCর দরকার হয় শুধু তখন যখন বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করে। এই ৬০০:১ অনুপাতটা একদম মুখস্থ করে নেবে, এটা সরাসরি পরীক্ষায় আসে। আমাদের শেষ কণিকা হল অণুচক্রিকা বা প্লেটলেটস, যার আরেকটা নাম থ্রম্বোসাইটস। এরাও অস্থিমজ্জাতেই তৈরি হয় আর এদের জীবনকাল খুবই কম, মাত্র ৮ থেকে ৯ দিন। আরবিসির মতোই এদেরও কোনো নিউক্লিয়াস নেই। এদের কাজটা খুব জরুরি। এরা হলো আমাদের শরীরের ফার্স্ট এইড টিম। যেই মাত্র কোথাও কেটে যায় এরা দৌড়ে সেখানে পৌঁছে যায় আর একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা জালের মতো তৈরি করে। এই জালেই বাকি রক্তকণিকাগুলো আটকে গিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই শুনেছ, ডেঙ্গু জ্বর হলে এই প্লেটলেটসের সংখ্যা খুব কমে যায়, তাই তখন শরীর থেকে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। তাহলে আমরা ৩ রকমের রক্তকণিকা সম্পর্কে জানলাম। এবার চলো দেখি সামগ্রিকভাবে রক্ত আমাদের শরীরে কি কি গুরুত্বপূর্ণ কাজ করে এবং রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা সেটা ঠিক কিভাবে ঘটে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা অনেকটা একটা চেইন রিঅ্যাকশনের মতো, একটা আরেকটাকে চালু করে কাজটা সম্পন্ন করে। দেখো, যখন কোথাও কেটে যায় তখন অণুচক্রিকা বা প্লেটলেটস থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয়। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাহায্যে প্রোথ্রম্বিন নামক একটা নিষ্ক্রিয় প্রোটিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এই সক্রিয় থ্রম্বিনটা ফাইব্রিনোজেন নামক আরেকটা প্রোটিনকে ফাইব্রিন নামক একটা আঠালো জালে পরিণত করে। আর শেষ ধাপে এই ফাইব্রিন জালটা কাটা জায়গায় ছড়িয়ে পড়ে আর সব রক্তকণিকাকে আটকে ফেলে, ফলে রক্ত জমাট বেঁধে যায়। আর এই পুরো প্রক্রিয়াটার জন্য যে প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন দরকার সেটা তৈরিতে সাহায্য করে ভিটামিন কে। বুঝলে তো? এবার আমরা এমন একটা টপিকে আসছি যেটা শুধু পরীক্ষার জন্যই নয়, আমাদের সবার সাধারণ জ্ঞানের জন্য খুব জরুরি। সেটা হলো ব্লাড গ্রুপ এবং RH ফ্যাক্টর। কেন একজনের রক্ত আরেকজনকে দেওয়া যায় না? কেন ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? এই সব প্রশ্নের উত্তর আমরা এখন খুঁজে বের করব। খুব মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি ১৯০০ সালে ABO ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার করেন। এই অসাধারণ কাজের জন্য তিনি ১৯৩০ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান। এর পরে ১৯৪০ সালে ল্যান্ডস্টেইনার এবং তার সহযোগী উইনার মিলে RH ফ্যাক্টর আবিষ্কার করেন।
এই সালগুলো আর বিজ্ঞানীদের নাম মনে রাখা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক। দেখো, ব্লাড গ্রুপ ব্যাপারটা খুব সহজ করে বোঝাচ্ছি। রোহিত রক্তকণিকার গায়ে যে প্রোটিন থাকে তাকে বলে অ্যান্টিজেন, আর রক্তরসে যে প্রোটিন থাকে তাকে বলে অ্যান্টিবডি। যার ব্লাড গ্রুপ এ, তার রক্তকণিকার গায়ে আছে এ অ্যান্টিজেন আর রক্তরসে আছে বি অ্যান্টিবডি। যার গ্রুপ বি, তার রক্তকণিকায় বি অ্যান্টিজেন আর রক্তরসে এ অ্যান্টিবডি। যার গ্রুপ এ বি, তার রক্তকণিকায় এ এবং বি দুটো অ্যান্টিজেনই আছে, কিন্তু রক্তরসে কোনো অ্যান্টিবডি নেই। আর সবশেষে যার গ্রুপ ও, তার রক্তকণিকায় কোনো অ্যান্টিজেনই নেই, কিন্তু রক্তরসে এ এবং বি দুটো অ্যান্টিবডি আছে। সহজ নিয়ম হলো, একই রকম অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে থাকতে পারে না, থাকলেই রক্ত জমাট বেঁধে যাবে। আগের স্লাইডের নিয়মটা থেকেই আমরা বুঝতে পারি কে কাকে রক্ত দিতে পারবে। ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। কেন? কারণ এর রক্তকণিকার গায়ে কোনো অ্যান্টিজেন নেই, তাই সে যে কোনো গ্রুপের মানুষের শরীরে গেলেও কোনো বিক্রিয়া করে না। আর এবি গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসেপ্টর, কারণ এর রক্তরসে কোনো অ্যান্টিবডি নেই, তাই যে কোনো গ্রুপের রক্ত তার শরীরে আসতে পারে, সে বাধা দেয় না। এটা কিন্তু পরীক্ষার জন্য একটা নিশ্চিত প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। RH ফ্যাক্টর নিয়ে একটা জরুরি বিষয় আমাদের জানতে হবে, যার নাম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। নামটা একটু কঠিন, কিন্তু ব্যাপারটা সোজা। যদি কোনো বাবার রক্ত RH পজিটিভ প্লাস হয় আর মায়ের রক্ত RH নেগেটিভ মাইনাস হয়, তাহলে তাদের প্রথম সন্তানের কোনো সমস্যা হয় না। কিন্তু প্রসবের সময় প্রথম RH প্লাস সন্তানের কিছু রক্ত মায়ের RH মাইনাস রক্তে মিশে যায়। এর ফলে মায়ের শরীরে RH অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এবার দ্বিতীয়বার যখন আবার RH প্লাস সন্তান গর্ভে আসে, মায়ের শরীরে আগে থেকে তৈরি থাকা ওই অ্যান্টিবডি গর্ভের সন্তানের রক্তকণিকাকে আক্রমণ করে, যা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। মনে রাখবে, এই ঝুঁকিটা তখনই হয় যখন বাবা RH পজিটিভ আর মা RH মাইনাস হন, এবং সেটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব বাবা মায়ের ব্লাড গ্রুপ থেকে সন্তানের কি কি ব্লাড গ্রুপ হতে পারে আর কোনটা কখনোই হতে পারে না। এই টেবিলটা খুব মন দিয়ে দেখো, এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসে। কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন, বাবা মা দুজনেরই গ্রুপ যদি ও হয়, তাহলে তাদের সন্তানের গ্রুপ শুধুমাত্র ও হবে, অন্য কোনো গ্রুপ হওয়া অসম্ভব। এবার সবচেয়ে মজার উদাহরণটা দেখো, যদি একজনের গ্রুপ এ আর অন্যজনের বি হয়, তাহলে তাদের সন্তানের মধ্যে 4 রকম ব্লাড গ্রুপই সম্ভব: ও, এ, বি, এবি। আর যদি বাবা মা দুজনে এবি হন, তাহলে তাদের সন্তানের গ্রুপ কখনো ও হতে পারে না। তোমরা এই চারটা ভালো করে দেখে নেবে, কোন কম্বিনেশনে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব। তাহলে বাচ্চারা, আজকে আমরা রক্ত সম্পর্কে অনেক কিছু জানলাম। রক্তের উপাদান থেকে শুরু করে বিভিন্ন রক্তকণিকার কাজ, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্লাড গ্রুপ আর RH ফ্যাক্টর। মনে রাখবে, রক্ত শুধু একটা লাল তরল নয়, এটা আমাদের শরীরের ভেতরে বয়ে চলা একটা আস্ত দুনিয়া।